1971 সালের 15ই আগস্ট রাত 12টা। দিন শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় কয়েকজন নৌ কমান্ডো বের হয় অপারেশনে। মিশন হলো পাকিস্তান আর্মির গুরুত্বপূর্ণ জাহাজগুলো ডুবিয়ে দেয়া এবং পূর্ব বাংলার সাথে পশ্চিম পাকিস্তানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, যাতে পাকিস্তান থেকে কোনো অস্ত্র বাংলায় আসতে না পারে। অপারেশনের নাম দেয়া হলো অপারেশন জ্যাকপট। কথা মতো চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে পাকিস্তানের মোট 26টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু এই অপারেশন ছিল নানান ঝুঁকিতে ভরা। তাই আজকের ভিডিওতে আমরা জানবো অপারেশন জ্যাকপটের দুর্ধর্ষ কাহিনী। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। স্বাধীনতার সূর্য অস্তনমিত হয়েছিল যে পলাশীতে, সেখানেই উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য। পলাশীতে ভাগীরথীর তীরে ক্যাম্প করে মুক্তিবাহিনীর নৌ কমান্ডোরা। উদ্দেশ্য পাকিস্তানের অস্ত্র জাহাজগুলো ডুবিয়ে দেয়া এবং পশ্চিম পাকিস্তান ও পূর্ব বাংলার নৌ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া। তবে ঘটনার শুরু এখানে না, ফ্রান্সে। 1969 সালে পাকিস্তান সরকার তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে ফ্রান্স থেকে 3টি সাবমেরিন ক্রয় করে। পিএনএস ম্যাংরো, পিএনএস শুশুক এবং পিএনএস হাঙর নামে 3টি সাবমেরিন কেনার কথা। সেই সাবমেরিন সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তান সরকার 57 জন অফিসারকে ফ্রান্সের তুলন বন্দরে প্রেরণ করে, যাদের মধ্যে 13 জন ছিল বাঙালি সাবমেরিনার। পিএনএস শুশুক এবং পিএনএস হাঙর আগেই করাচিতে চলে আসে। পিএনএস ম্যাংরো আসার কথা 31শে মার্চ। তখন সাবমেরিনাররা জানতে পারে পাক বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে দেশে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, যাদের মধ্যে 8 জন সেখান থেকে পালিয়ে স্পেনে চলে আসে। স্পেনের মাদ্রিদে ভারতীয় দূতাবাসে তারা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। ভারত সরকার তাদেরকে তৎক্ষণাৎ ভারতের নাগরিকত্ব প্রদান করে। সেখান থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইতালির রোম এবং সুইজারল্যান্ডের জেনেভা হয়ে ভারতের বম্বে, যা বর্তমানে মুম্বাই, সেখানে চলে আসে। সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং শেষে তারা পলাশীতে ক্যাম্প করে। ক্যাম্পের কোড নেম C2P। সেই 8 জন সাবমেরিনার সহ মোট 300 জনকে ট্রেনিং দেওয়া হতো সেখানে। সুইমিং, সেটিং আপ মাইন্স, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং ন্যাভিগেশনের উপর ট্রেনিং শেষে তারা তৈরি হয় মিশনের জন্য। এক্স্যাক্টলি কী ছিল তাদের মিশন? বাংলাদেশে 100টি নদীর মধ্যে 300টি চ্যানেল ছিল, যার মধ্যে 237টি ব্রিজ এবং 122টি রেল লাইন গ্যারিলারা আগেই ধ্বংস করে দিয়েছিল, যার ফলে পাকিস্তানিদের জন্য সড়ক পথে অস্ত্র আনা অসম্ভব। আর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝখানের আকাশপথ ছিল ভারতের নিয়ন্ত্রণে, যার ফলে অস্ত্র আনার একমাত্র উপায় তখন নৌপথ। টার্গেট হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, চাঁদপুর নদী বন্দর এবং নারায়ণগঞ্জ নদী বন্দর। কিন্তু কাদের সাথে লড়তে যাচ্ছি আমরা? পাক সামরিক বাহিনীর 8টি গ্রুপ, নৌবাহিনীর 3টি গ্রুপ, বিমান বাহিনীর 1টি, প্যারামিলিটারির 2টি উইং এবং রাজাকার সহ প্রায় 2500 জনবল ছিল পাক আর্মির কাছে। তার বিপরীতে আমাদের মাত্র 148 জন নাভাল কমান্ডো, যাদের কাছে অস্ত্র বলতে সাঁতারের জন্য পায়ে লাগানো ফিন্স, ছুরি, লিম্পিড মাইন্স, সুইমিং ট্রাঙ্ক, কারো কারো কাছে কম্পাস। 3 জনের একজনের কাছে স্টেন গান, হ্যান্ড গ্রেনেড এবং সবথেকে বড় অস্ত্র, গ্রুপ লিডারের কাছে 1টি করে রেডিও এবং প্রত্যেকটি গ্রুপের কাছে 2টি করে মোট 8টি রেডিও। তার রহস্য না হয় পরে সমাধান করা যাবে। প্রস্তুতি শেষে 4টি দলের একটি দল পলাশী থেকে সুন্দরবন হয়ে মংলায় আসে। বাকি 3টি দল আগরতলা থেকে পৌঁছায় নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং চট্টগ্রামে। এরপরে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে শুরু হয় অপেক্ষা আক্রমণের নির্দেশনার।
সে সময় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আজকের মতো এত উন্নত ছিল না, তাই সঠিক সময়ে এই 4টি দলকে নির্দেশনা দেওয়া ছিল প্রায় অসম্ভব। আর এই অসম্ভবকেই সম্ভব করে মুক্তিবাহিনী। কিভাবে? সেই রেডিওর সাহায্যে। গ্রুপ লিডারদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল কলকাতার আকাশবাণী থেকে প্রকাশ করা হবে 2টি গান। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি, এই গানটি সংকেত হলো আগামী 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে, অর্থাৎ আক্রমণের প্রস্তুতি নাও। এবং 24 ঘন্টা পর বাজবে পঙ্কজ মল্লিকের কণ্ঠে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটির মানে এখনই আক্রমণ করতে হবে। 12ই আগস্ট সবাই নিজের নিজের জায়গায় পৌঁছে শুরু হলো অপেক্ষা। 160 জন তেজ যুবক বসে আছে রেডিও ঘিরে। 13ই আগস্ট সকালবেলা এলো সেই মাহেন্দ্রক্ষণ। রেডিওতে বেজে উঠল প্রথম সংকেত, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, পালকি চেপে বরের সাথে আনন্দ যে ভারী। সবাই প্রস্তুতি নিতে শুরু করলো 24 ঘন্টার মধ্যে আক্রমণ করার জন্য। কিন্তু 24 ঘন্টা পর 14ই আগস্ট এলো না সেই সংকেত। সেটি এলো 15ই আগস্টে। 15ই আগস্ট মধ্যরাতের পর এলো সংকেত, আমি তোমায় যত শুনেছিলেম গান। 4টি বন্দরেই একই দৃশ্য। নৌকমান্ডোরা গামছা দিয়ে বুকে মাইন বেঁধে পানিতে নেমে যান। পায়ে ছিল ফিন্স, কোমরে ডেকার, এবং নদীর তীরে অস্ত্র নিয়েছিল গেরিলা যোদ্ধারা। অনেক দূর সাঁতরে নৌকমান্ডোরা মাইন ফিট করেন পাকিস্তানের জাহাজগুলোতে। সবগুলো জাহাজে মাইন ফিট করে কমান্ডোরা চলে আসে নিরাপদ দূরত্বে, এবং এর কিছুক্ষণ পরই একসাথেই বিস্ফোরিত হয় সব মাইনগুলো। ডুবে যায় পাকিস্তান আর্মির 126টি জাহাজ, যার মধ্যে ছিল প্রায় 1 লক্ষ টন গোলাবারুদ। এই জাহাজগুলোর সাথে কিছু বিদেশি জাহাজও ছিল, যা পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র সাপ্লাই করছিল। সেগুলো বিস্ফোরিত হওয়ার পরে পুরো বিশ্ব জানতে পারে অপারেশন জ্যাকপট সম্বন্ধে। এরপরে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী, যার ফলে আর কোনো অস্ত্র নিয়ে আসাও সম্ভব ছিল না পাকিস্তানের পক্ষে। কিন্তু মাইন ফিট করার পরে সবাই নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারেননি। পাকিস্তান আর্মির কাছে ধরা পড়েন 15 জন, 8 জন শহীদ হন এবং আহত হন 34 জন। তারা সবাই জানতেন ধরা পড়লে নিশ্চিত মৃত্যু, কিন্তু দেশের জন্য প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। এরকম লক্ষ লক্ষ মানুষের সাহসিকতার জন্য আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ, এবং এখন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।